যদি তোমাকে জিজ্ঞেস করি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি, উত্তরে বলতে হবে ইলন মাস্ক। যদি জিজ্ঞেস করি মাত্র 10 বছর বয়সে প্রোগ্রামিং শিখে কে সবাইকে চমকে দিয়েছিল, বলতে হবে ইলন মাস্ক। যদি জিজ্ঞেস করি বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ ভ্রমণ এবং সৌরশক্তি নিয়ে কাজ করে কে পুরো পৃথিবীকে বদলে দিয়েছে, বলতে হবে ইলন মাস্ক। হ্যাঁ, ইলন মাস্ক। মাত্র 12 বছর বয়সে যিনি নিজের তৈরি একটি কম্পিউটার গেমস বিক্রি করে প্রথম $500 ইনকাম করেছিলেন, আর বর্তমানে তিনি টেসলা, স্পেস এক্স, পেপাল, স্টারলিংকের মতো পৃথিবী বিখ্যাত কোম্পানি প্রতিষ্ঠা করে পুরো মানবজাতির ভবিষ্যৎটাই বদলে দিয়েছেন। একজন মানুষের ভেতরে কতটা কনফিডেন্স, কতটা জেদ থাকলে মঙ্গল গ্রহে মানব বসতি তৈরি করার কথা চিন্তা করতে পারে? আসলে এটা ইলন মাস্কের দ্বারাই সম্ভব, কারণ তার দুঃসাহস আর উদ্ভাবনী সব চিন্তাধারা তাকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে, ধনীদেরও ধনী বানিয়েছে। বন্ধুরা, কেমন হবে ইলন মাস্কের পুরোটা জীবনে যা যা শিখেছেন, যেভাবে তিনি পুরো পৃথিবীকে বদলে দিয়েছেন, তা যদি আমি তোমাকে শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেই? অবশ্যই ভালো হবে, তাই না? যদি তাই হয় তবে আগামী 10-12 মিনিট ধৈর্য ধরে নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ তুমি সেই ভাষণটি শুনতে যাচ্ছ যে ভাষণ শুনে হাজার হাজার মানুষের, হাজার হাজার শিক্ষার্থীর জীবন বদলে গিয়েছে। 2012 সালে ক্যালটেকের স্নাতক উৎসবে ইলন মাস্ক একটি স্পিচ দিয়েছিলেন, যেটিকে বিশ্বের অন্যতম সেরা বক্তব্যগুলোর মধ্যে একটি মানা হয়। আর আজ আমি তোমাদের সেই বক্তব্যটি বাংলায় রূপ দিতে যাচ্ছি, যেখানে কণ্ঠ তো আমারই থাকবে, কিন্তু কথাগুলো থাকবে কখনো হার না মানা সেই ইলন মাস্কের। তো চলো শুরু করি। যখন আমি ছোট ছিলাম তখন আমি নিজেই বুঝতাম না যে আমি কি করতে যাচ্ছি। সারা দিন কম্পিউটার গেমস আর বই পড়া নিয়ে ব্যস্ত থাকতাম। সে সময় শুধু একটা কথাই জানতাম, আর সেটি হলো যদি কেউ একটা সফটওয়্যার বানিয়ে বিক্রি করতে পারে তাহলে নাকি অনেক টাকা পাওয়া যায়, আর আমিও যদি সেটা করতে পারি তাহলে সেই টাকা দিয়ে আমি আরও ভালো একটি কম্পিউটার কিনতে পারবো। ছোটবেলা থেকেই আমার মধ্যে নতুন কিছু খুঁজে বের করার প্রচুর আগ্রহ ছিল। আমার মাথায় এমন সব চিন্তাভাবনা ঘুরপাক খেত যেগুলো শুনলে হয়তো লোকে আমাকে পাগল বলবে। ছোটবেলায় আমি আর্থার সি ক্লার্কের একটা উক্তি শুনেছিলাম, কখনোই ম্যাজিক আর আধুনিক প্রযুক্তির মধ্যে তফাৎ বের করা যাবে না। আর এই উক্তিটি আমার মাথায় এমনভাবে গেঁথে গিয়েছিল, যেটি বাস্তবায়ন করার জন্য আমি এমন সব চিন্তাভাবনা করতাম যে লোকে আমাকে পাগল মনে করত। একটা কথা ভেবে দেখুন তো, ধরুন আপনি আজ থেকে প্রায় 300 বছর আগের যুগে পৌঁছে গেছেন। তারপর সেখানে গিয়ে যদি আপনি বলেন মানুষ আকাশে উড়বে, তাহলে লোকে আপনাকে পাগল ছাড়া কি বলবে? পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করা কিংবা ভিডিও কলে কথা বলা, এই সমস্ত কিছুই সেই 300 বছর আগের যুগে কেউ কল্পনাও করতে পারেনি। সেই সময়ে এই সমস্ত কিছু যেন লোকজনের কাছে ম্যাজিক ছিল। তাই আজ আমি যদি ঠিক এমন কিছু চিন্তাভাবনা করি যেগুলো হয়তো এখনও কেউ ভাবেনি, তাহলে বর্তমান দুনিয়ায় এটাও একটি ম্যাজিকই হবে। এবার আসতে চাই অন্য প্রসঙ্গে। যদি আপনারা আমাকে স্পেস এক্স নিয়ে প্রশ্ন করেন, তাহলে আমি জাস্ট একটা কথাই বলতে চাই, স্পেস এক্সে আমরা যুগান্তকারী পরিবর্তন আনার চেষ্টা করেছি, পাশাপাশি এটি যেন সকল মানুষের জন্য সুলভ হয় সেই লক্ষ্যও রেখেছি। সালটা 2008, আমার জীবনের সবচেয়ে কঠিনতম অধ্যায়গুলোর মধ্যে অন্যতম। আমার সামনে তখন দুটো পথ খোলা, আর সেগুলোর মধ্যে যে কোনো একটিকে আমার মনোনীত করতে হতো। আমার দুটো প্রতিষ্ঠানই প্রায় ধ্বংসের মুখে। আমার হাতে প্রায় $30 মিলিয়ন মতো অবশিষ্ট পুঁজি ছিল। টেসলা ও স্পেস এক্স তখন এতটাই বিপদের মধ্যে ছিল যে আমাকে যে কোনো একটির পেছনে $30 মিলিয়ন বিনিয়োগ করতে হতো। আবার যদি সেই অর্থটা বিভাজন করে দেওয়া হয় তাহলে হয়তো দুটো কোম্পানি ধ্বংস হয়ে যাবে। যখন আপনি নিজের রক্ত, ঘাম বা অশ্রু ঝরিয়ে কোনো কিছু তৈরি করেন, তখন সেটা হয় আপনার সন্তানের মতো। আর এদের মধ্যে কোনটিকে টিকিয়ে রাখতে আমি আমার পুরো অর্থ সেই প্রতিষ্ঠানের পেছনে ব্যয় করব আর কোনটিকে ধ্বংস হয়ে যেতে দেব, সেটা ভেবেই আমি গভীর হতাশায় চলে গিয়েছিলাম। কিন্তু সবশেষে স্থির করলাম, যা হওয়ার হোক, আমি কোনোটিকে নিজের চোখের সামনে বিলীন হতে দেব না। তাই আমি আমার সমস্ত টাকা পয়সা দুটো কোম্পানিতেই সমানভাবে লগ্নি করলাম। তারপর আমরা 3 বার স্পেস এক্সের রকেট উৎক্ষেপণ করতে ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা আশা হারাইনি। অনেক কষ্ট করে 4র্থবারের মতো রকেট উৎক্ষেপণের সকল যন্ত্রপাতি আমরা আবার জোগাড় করতে সক্ষম হই। আর সেই 4র্থবারও যদি আমাদের রকেট উৎক্ষেপণের প্রচেষ্টাটি ব্যর্থ হতো, তাহলে আমরা পুরোপুরি দেউলিয়া হয়ে যেতাম। কিন্তু সৌভাগ্যবশত আমরা সেবার সাফল্যের মুখ দেখেছিলাম। অসফলতা কোনো লজ্জার বিষয় নয়,
বরং আপনাকে এটা ভেবে সন্তুষ্টি থাকতে হবে যে আপনার কোনো ত্রুটি ছিল না। আপনি চেষ্টা করেছিলেন নিজের সবটুকু দিয়ে, চেষ্টা করেছিলেন নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে, প্রাণপণ চেষ্টা করেছিলেন। যতবার আপনি ব্যর্থ হবেন ততবারই নতুন কিছু শিক্ষা লাভ করবেন, যেমনটা হয়েছিল আমার সাথে। অবশেষে 2008 সালে চতুর্থ চেষ্টায় আমরা সফল হয়েছিলাম। আমি কখনো হার মানি না। আমি ব্যর্থ হব সেটা আমার জানা ছিল, কিন্তু কখনো সফল হতে পারবো না এটা মোটেও মাথায় আনিনি। তো যা বলছিলাম, আমার একজন চিফ ইঞ্জিনিয়ারের খুবই দরকার ছিল, কারণ আমি একা কখনোই সফল হতে পারতাম না। কিন্তু শত চেষ্টার পরেও কাউকে খুঁজে পাইনি। যেহেতু আমার প্রতিষ্ঠানটি বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে, তাই আমার খারাপ সময়ে ভালো কোনো ইঞ্জিনিয়ার আমার পাশে এসে দাঁড়ানোর মতো সাহস দেখায়নি। যদি আমরা একজন ভালো অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারকে নিয়োগ করতাম, তাহলে আমাদের 3 বার ব্যর্থ হতে হতো না। কিন্তু সেই সময় আমাদের তেমন আর্থিক সচ্ছলতা ছিল না। আমি যেহেতু ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছি, তাই অ্যারোস্পেস নিয়ে তেমন কোনো বিশেষ দক্ষতা আমার ছিল না। তাই আমি বেশি বেশি বই পড়তাম, কথা বলতাম অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারদের সাথে, আর সেখান থেকেই আমি অ্যারোস্পেস সম্পর্কে জ্ঞান অর্জন করতাম। একটা কথা কি জানেন, শেখার জন্য আপনার কোনো ডিগ্রির দরকার নেই, শুধু দরকার প্রবল আগ্রহ আর দৃঢ় ইচ্ছাশক্তি। আপনি চাইলে খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যাবতীয় সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। আর আমি আমার কোম্পানি টেসলাতে এটা প্রমাণ করে দেখাবো যে শেখার জন্য কোনো উচ্চতর ডিগ্রির দরকার হয় না। আপনার হয়তো উচ্চতর কোনো ডিগ্রি নাই থাকতে পারে, কিন্তু আপনার অসাধারণ ট্যালেন্ট আর দক্ষতা আপনাকে আমার টেসলাতে কাজের সুযোগ করে দেবে। আপনারাই তো জানেন, বিল গেটস, স্টিভ জবস ও ল্যারি এলিসনের মতো মেধাবী মানুষজন কলেজ ছেড়ে দিয়েছিলেন। অনেকেরই মনে হয় যে জীবনে ভালো কিছু করতে গেলে কলেজ ডিগ্রি অবশ্যই জরুরি, কিন্তু শেক্সপিয়ারের তো কোনো কলেজ ডিগ্রি নেই, স্টিভ জবসও, বিল গেটসেরও কোনো কলেজ ডিগ্রি নেই। তাহলে তারা কিভাবে এতটা সফল? জীবনে উন্নতি করতে গেলে কোনো ডিগ্রি বা সার্টিফিকেট নয়, আপনার দরকার হবে কঠোর পরিশ্রম। আমার টেসলাকে বন্ধ হওয়া থেকে বাঁচাতে আমি সপ্তাহে 7 দিন দিনে 22 ঘন্টা কাজ করেছিলাম। সেই দিনগুলোতে আমাকে আমার ফ্যাক্টরিতে রাত্রি যাপন করতে হয়েছিল। কিন্তু আমি কখনোই চাইব না যে এমন কঠোর পরিশ্রমের মধ্যে কেউ থাকুক, কিন্তু আমার পরিস্থিতিতে আমাকে এগুলো করতে বাধ্য করেছিল। কারণ তখন সেরকম পরিশ্রম না করলে আমার টেসলাও হয়তো আজ এই জায়গাটাতে থাকতো না, অনেক আগেই সব কিছু শেষ হয়ে যেত। সালটা 1995। নেটস্কেপ, যেটা ছিল তখনকার সময়ের অন্যতম প্রধান ইন্টারনেট কোম্পানি, সে কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলাম, কিন্তু সেখানেও আমাকে ব্যর্থ হতে হয়েছিল। তারা কেউ আমার সাথে কোনো যোগাযোগ করেনি। বেশ কিছুদিন আমি অপেক্ষা করেছিলাম, তারপর বুঝে গিয়েছিলাম যে আমার চাকরিটা আর হবে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে নিজেই ইন্টারনেট নিয়ে কিছু একটা শুরু করব। সে সময় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আমার পিএইচডির ক্লাস শুরু হওয়ার পথে। তাই আমি সেখানকার একজন শিক্ষকের সাথে পরামর্শ করতে গেলাম যে আমি নতুন একটা কোম্পানি শুরু করতে যাচ্ছি। দুর্ভাগ্যবশত সেখানে ব্যর্থ হয়ে গেলে আবার ফিরে এসে কি আমি পিএইচডি করতে পারবো? আর সেখানকার শিক্ষকেরা আমাকে আশ্বাস দিয়েছিল যে আমি আবার চাইলে ফিরে এসে পিএইচডি শুরু করতে পারবো। আর তারপরেই আমি এবং আমার ভাই মিলে খুলে বসলাম আমাদের প্রথম কোম্পানি জিপ2। সে সময় আমার এবং আমার ভাইয়ের অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার সামর্থ্য ছিল না। ভাড়া নিতে হয়েছিল ছোট্ট একটি অফিস, আর সেই অফিসের সোফায় আমরা ঘুমাতাম। দুজনের জন্য ছিল শুধুমাত্র একটি কম্পিউটার। না ঘুমিয়ে রাতভর জেগে থেকে আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল। যখনই আপনি নতুন কিছু শুরু করার কথা ভাবনা করবেন, তখন অবশ্যই শুধুমাত্র সেটিই শুরু করবেন যেটি সম্পর্কে আপনার পর্যাপ্ত ধারণা আছে। নিজের উদ্দেশ্য এবং স্বপ্নগুলোর প্রতি মনোযোগ রাখা পৃথিবীর সমস্ত মানুষের অন্যতম দায়িত্ব। খুব সিরিয়াসভাবে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি করতে যাচ্ছেন, কেন করতে যাচ্ছেন। কোনো কারণবশত আপনি সফল না হলে আপনাকে লোকজন কি কি কথা শোনাবে, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই আপনাকে নিজের কাজ শুরু করতে হবে। ঝুঁকি ছাড়া জীবন কখনোই সুস্থিত হয় না। আপনাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। সপ্তাহে 80 থেকে 100 ঘন্টা নিজের কাজে সমর্পিত হতে হবে। বাকিরা যেখানে সপ্তাহে 40 ঘন্টা পরিশ্রম করে, সেখানে আপনি যদি সপ্তাহে 100 ঘন্টা পরিশ্রম করেন, তাহলে বাকি সবাই 1 বছরে যা অর্জন করতে পারবে, আপনি শুধুমাত্র 4 মাসেই তাদের চেয়ে বেশি অর্জন করে ফেলতে পারবেন। তবে আপনি যাই শুরু করেন না কেন, সেটা অবশ্যই আপনার পছন্দের কাজ হতে হবে। কারণ সেটা যদি আপনার স্বপ্ন না হয়, তাহলে কয়েকদিন পর আপনার মনোবল আর ইচ্ছাশক্তি একদম লোপ পেয়ে যাবে। আপনি যদি আপনার কাজকেই পছন্দ নাই করেন, তাহলে সেটিকে সামনের দিকে চালিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনার কাছে তখন দায়িত্বটা এক প্রকার বোঝা হয়ে দাঁড়াবে। ছোট্ট এই জীবনে আপনি যাই করেন না কেন, এটা হওয়া উচিত আপনার আবেগের কাজ। নিজের প্রতিযোগীদের পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া কোনো সহজ কাজ নয়। অন্যদের থেকে কিভাবে এগিয়ে যাওয়া যায়, সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে।
আপনাকে মনে রাখতে হবে যে কেউ আপনাকে সহজে পথ দেখিয়ে দেবে না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হবে। আপনাকে সেই সমস্ত বিষয় খুঁজে বের করতে হবে যেগুলোর চাহিদা অনেক কিন্তু সরবরাহ কম, বা এমন কিছু যা সবাই শুধু কল্পনাতেই সীমাবদ্ধ রাখে। আর আপনার কাজ হলো নিজের মেধা দিয়ে এটা বাস্তবায়ন করা, নিজের পরিকল্পনা দিয়ে সকলের কল্পনাকে বাস্তবের রূপ দেওয়া। আপনি যা করার কথা ভাবছেন তা যদি আপনার আগে কেউ শুরু করে সফলতার দেখা পেয়ে যায়, তাহলে তো তার সাথে আর তাহলে প্রতিযোগিতা নেওয়ার দরকার নেই, তাই না? আপনাকে এমন কিছু খুঁজে বের করতে হবে যা সবাই চায় কিন্তু দেওয়ার মতো কেউ নেই, আর আপনাকে হতে হবে সেই ব্যক্তি যিনি সেই চাহিদাকে পূরণ করতে পারবেন। আপনি নতুন কোনো কোম্পানি শুরু করেন কিংবা কোনো কোম্পানিতে জয়েন করেন, সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আপনি কাদের সাথে কাজ করছেন, তারা আপনার জন্য কতটা সাপোর্টিভ, তারা আপনার সাথে কতটা মানানসই, তাদের চিন্তাভাবনা আপনার চিন্তাভাবনা এক কিনা, তারা আপনার মতো কঠোর